এই দুইটা স্ট্যান্ড বাই আপনার ফিল্ড দেখতে পারেন, বানগুলো অনেক বিশাল বিশাল, মানুষের হাইটের চেয়ে বড়। আহ, এই দুইটা পাম্প 8 ঘন্টা পর পর চেঞ্জ করে করে আমরা এই নদী থেকে পানি এক্সট্রাকশন করি। এরপরে পানিটা যাইবো নেক্সট হলো রিসিভিং ওয়েলে। এই রিসিভিং ওয়েলে আমার বেসিক্যালি আমাদের এই প্রসেসটা শুরু হয় আর কি। এখানে কোঅ্যাগুলেশন প্রসেসটা শুরু হয় এখানে। আমাদের যত ধরনের কেমিক্যাল গুলা ডোজ করা হয়, সব ধরনের কেমিক্যাল ডোজ করা হয়, তখন এই কোঅ্যাগুলেশন প্রসেসটা এখানে শুরু হয়। এটা ডিটেইল আমাদের কেমিস্ট্রি আপনাদেরকে ডিটেইল বলবো আরেকটা স্লাইডের মধ্যে। আমি জাস্ট ফ্লো চার্টটা আপনাদেরকে ইউজ করব। এই নেক্সট প্রসেসটা হলো ফ্লোকুলেটর। এই কেমিক্যালটা এখানে মিশ্রণের পরে ফ্লো ফর্মেশন প্রসেসটা হয় এখানে। এই ফ্লো ফর্মেশন প্রসেসের মধ্যে এখানে পানিটা হলো 32 মিনিটের মতো থাকে আর কি। এটা একটা এস শেপে পানিটা ঘুরে, এস শেপে করে ঘুরে আপনি দেখবেন ফিল্ডে। এখানে 32 মিনিটের মধ্যে ফ্লোটা হেভিয়ার ফ্লোকে পরিণত হয়। এরপরে নেক্সট স্টেজটা হলো ক্লারিফায়ার। এখানে বেসিক্যালি সেডিমেন্টেশনটা হয়। এই যে হেভিয়ার ফ্লো গুলা এই সেডিমেন্টেশন হয় এই ক্লারিফায়ার। ক্লারিফায়ারের মধ্যে আপনারা যখন যাবেন দেখবেন ফিল্ডে এখানে এগুলা ডিওটিনের মতো লামেলা বসানো আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো হেভিয়ার ফ্লো গুলো নিচ থেকে উপরে ওঠার সময় এই লামেলার মধ্যে আটকে যায়, আটকে গিয়ে এটা সেটেল হয়ে যায়। এটা আমাদের চট্টগ্রাম মতো অন্যান্য প্ল্যান্টে কিন্তু নাই এই প্রসেসটা। এখানে আপনার মেজর সেটেলমেন্টটা হয় এই ক্লারিফায়ারের মধ্যে। যেহেতু আমাদের বেসিনটা নাই, ডিসেডিমেন্টেশন বেসিন, সেগুলো আমাদের প্রসেসে ডিজাইন করা হয়েছে যাতে মেজর সেটেলমেন্ট থাকে। তাহলে ওই নিচে যদি যখন ক্লারিফায়ার নিচে যখন এগুলো বসে যায়, নিচে অনেকগুলো স্ক্র্যাপার আছে, কন্টিনিউয়াসলি এগুলোকে স্ক্র্যাপিং করে ময়লা করে সরিয়ে দিতে এগুলো আমাদের পিটে নিয়ে যায়। পিট থেকে আমাদের একটা ড্রেনেজ ড্রেনেজ ট্যাঙ্কে নিয়ে যায়। এর পরের প্রসেসটা হলো যে রেপিড স্যান্ড ফিল্টার। এই রেপিড স্যান্ড ফিল্টার এর মধ্যে আমার ফিল্ট্রেশন প্রসেসটা হয়। এখানে কিছু না, একটা বালির লেয়ার আছে 1.2 মিটারে। এই এই বালির লেয়ারের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্টের পয়েন্টেজ থেকে 1.2 mm এর একটু বালি আছে। বালির ভিতর দিয়ে পানিটা যায়। তাহলে বালির ভিতর দিয়ে গেলে এই রেস্ট যে টার্বিড এলিমেন্ট থাকে ইয়ার মধ্যে, এই পুরোটা এটার মধ্যে 100% এটা কি হয়ে যায়, টার্বিডিটি ফ্রি পানি পেয়ে যায়। তখন এটা আমরা ক্লিয়ার হইলে এটাকে আমরা স্টোর করি বেসিক্যালি এটা কন্টিনিউয়াস ফ্লো চলতে থাকে। কন্টিনিউয়াস ক্লারিফায়ার ক্লিয়ার হলে এন্ট্রি নিচ্ছে, আবার কন্টিনিউয়াস পাম্পিং হচ্ছে। আমাদের ট্রান্সমিশন পাম্প রয়েছে 5টা, এর মধ্যে আমাদের 2টা 3টা এভাবে মিলিয়ে চলে আর কি, সবসময় চলে। দুইটা স্ট্যান্ড বাই থাকে। এটা এই পাম্পগুলো কাজ হলো যে হাই প্রেসারে আমাদের শহরে পানি পাঠানো। এটার কাজ হলো যে হাই প্রেসারে পাঠায়। এখানে আমি এটা হচ্ছে জাস্ট নদীর ময়লাটা পরিষ্কার করছি, ঠিক আছে। কিন্তু জীবাণুমুক্ত করার প্রসেসটা হলো যে এখানে আমরা এখানে একবার ক্লোরিন দিই রিসিভিং ওয়েলে, আর একবার ক্লোরিন দিই হলো যে এখানে রিফ্লেকশন ফিল্টারের পরে ক্লিয়ার ওয়েলে যাওয়ার সময় জীবাণুমুক্ত করার জন্য। এই দুটো প্রসেসে ক্লোরিন দিয়ে তাহলে পরিষ্কার এবং জীবাণুমুক্ত পানি আমরা এখানে পাই। এরপরে আমাদের এখানে আরেকটা প্রসেস রয়েছে, সেটা হলো যে স্লাশ ট্রিটমেন্ট প্রসেস। স্লাশ ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা স্লাশের ইনটেকটা বেসিক্যালি আমরা পাই হলো যে ক্লারিফায়ারের নিচে যে ময়লাগুলো বসে যাচ্ছে, সেই ময়লাগুলো আমরা স্ক্র্যাপারের মাধ্যমে যে অটোমেটিক্যালি স্ক্র্যাপ করে সেটা এখানে গ্রেভিটেশন ফোর্সে আমার ড্রেনেজ ট্যাঙ্কে চলে আসে। সেই ড্রেনেজ ট্যাঙ্কের মধ্যে আছে হলো যে আমাদের যাতে পানির থেকে যে কাদাটা যাতে বসতে না পারে, এটা কতগুলো মেকানিক্যাল মিক্সচার আছে, কন্টিনিউয়াসলি মিক্সিং হতে থাকে। এরপরে এটাকে আমরা নেক্সট স্টেজে পাঠাই হলো আমাদের ঠিকানাতে। এখানে স্ক্র্যাপার রয়েছে, স্ক্র্যাপারের মাধ্যমে এটা উপরে সুপার ওয়াটারটা উপরে চলে আসে, এটা বাইরে বেরিয়ে যায় এবং ঘন যে স্লাসটা সেটা নিচে বসে যায়। সাডেন এমন খুব ঘন হওয়ার পরে এটা আমরা ডিসচার্জ ইউনিট নিয়ে যাই, ডিওয়াটারিং ফ্যাসিলিটি নিয়ে যাই। সেখানে কি করি, সিম্পল ওয়ার্ক। এখানে যে ডিওয়াটারিং ফ্যাসিলিটিস রয়েছে আমাদের 4টা, ওখানের মধ্যে জাস্ট পানিটাকে আলাদা করি। স্ক্রু টাইপ কতগুলো মেশিন রয়েছে, সেখানের মধ্যে পানি একদিকে বের হয়ে যায় আর স্লাস একদিকে বের হয়ে, স্লাস ক্যাপচার আমাদের ইয়ার্ডের মধ্যে আছে, আমরা দেখতে পাবেন। এটা আমরা এখন ব্যবহার করছি হলো ল্যান্ডফিলের মধ্যে। ল্যান্ডফিলে আপাতত ব্যবহার করছি, পরবর্তীতে আমাদের যখন ল্যান্ডফিল ক্লিয়ার হয়ে যাবে আমরা এটা বাইরে পাঠিয়ে দিব, বিক্রি করা যায় প্রসেসে যাওয়া। এই হলো যে বেসিক্যালি একটা বেসিক প্রসেস। আর এটার মধ্যে যে টোটাল যে প্রক্রিয়াটা হচ্ছে, যে বাইন্ডিং বা কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন, এই প্রসেসটা কোথায় কোথায় হচ্ছে দেখেন। রিসিভিং হচ্ছে কোয়াগুলেশন, আর ফ্লোকুলেটর হচ্ছে ফ্লোকুলেশন, ক্লারিফায়ার হচ্ছে সেডিমেন্টেশন।
তারপরে ডেফিসিয়েন্ট ফিল্টার হচ্ছে ফিল্ট্রেশন, আর এটা যাওয়ার পরে এখানে ডিসইনফেকশনটা হচ্ছে। প্রসেসটা পুরা কনভেনশনাল ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসটা এখানে পুরা কনভে করে পৌঁছাবে। এখন আপনাদেরকে ডিটেল কেমিস্ট্রি সম্পর্কে বলতে আমাদের টেমি সাহেব, আবুল মজিদ সাহেব। এখানে আমাদের সার্ভিস ট্রিটমেন্ট প্ল্যান অ্যাডভান্স মনিটরিং যে প্রাইমারি যে ট্রিটমেন্ট গুলো রয়েছে অ্যাডভান্স সিস্টেম আমাদের দিয়ে হচ্ছে যে চার্জগুলো অ্যাপ্লিকেশনের যে ব্যবস্থা ওই জিনিসটা আমাদের সবকিছু আছে। তো এখানে আমাদের যেহেতু সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, আমাদের সার্ভিস ওয়াটারের সোর্স হচ্ছে হালদা রিভার। আমরা এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে হালদা নদীর তীর। আমাদের ইনটেক স্টেশনটা হালদা নদীর সাথে সংযুক্ত। আমরা হালদা নদী থেকে পানি নিয়ে পরিশোধনের মাধ্যমে সেই পানিটা নিরাপদ করে সরবরাহ করে থাকি। এখন পানি পরিশোধনের উদ্দেশ্যটা কি? আমরা কেন পানি পরিশোধন করতে পারি? আমরা জানি আমাদের যে নদীর পানিটা রয়েছে সেটা হচ্ছে একটা ওপেন সোর্স, তাই না? এখানে বিভিন্ন ধরনের পলিউট্যান্ট খুব সহজেই কি হয় ইন্ট্রোডিউস হতে পারে। এখন এই পলিউট্যান্টের মধ্যে কি কি থাকতে পারে? যেহেতু এটা নদীর পানি, বিভিন্ন ধরনের প্যাথোজেনাস মাইক্রো অর্গানিজম অবশ্যই থাকবে। যেহেতু আমাদের এক্সরেটা এটার সাথে মিক্স হচ্ছে, তারপরে ডেন পানি নদী এগুলো সাথে মিক্স হচ্ছে, তারপর হচ্ছে মাদারশিপ মহামূত্র ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আদার যে বিষয়গুলো রয়েছে সেগুলো মিক্স করছে। সর্বোপরি যেহেতু এটা জোয়ার-ভাটার নদীর, তাহলে এর মধ্যে সবসময় ফ্লো থাকে। ফ্লোয়ের ফলে কি হয়, সয়েল এরোশন হয়। বর্ষাকালে ফ্লাড যখন হয় তখন পাহাড়ে যে মাটি কিংবা অন্যান্য যে অর্গানিক পদার্থগুলো সবগুলো ক্লিয়ার হয়ে এই নদীর পানির সাথে মিশে। তাহলে আমরা যদি এই নদীর পানিকে সময় পান করতে চাই, তাহলে আমরা সাথে সাথেই কি হবো, বিভিন্ন ধরনের প্যাথোজেনাস ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়ে রোগ আক্রান্ত হয়ে যায়। এই কারণে আমরা পানিটাকে কি করি, ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করে পরিশোধন করি। এখন যে কোনো পানি পরিশোধনে আমাদের দুইটা টার্গেট। পানি পরিশোধনের যে হচ্ছে কয়টা? দুইটা। ফার্স্ট অফ অল পানিটাকে শতভাগ পরিষ্কার করতে। পরিষ্কার করতে হবে। দ্বিতীয় দাবি কি? পানিটাকে শতভাগ জীবাণু মুক্ত করতে হবে। এখন আমাদের এই যে ওভারঅল যে সেটআপ, এই সেটআপে এই দুটো টার্গেট নিয়ে কাজ করে বাস্তব পদ্ধতিতে পানিটাকে শতভাগ পরিষ্কার করা। পরিষ্কারের তথ্য যখন আসবে তখন আসলে কি ওই পানিতে যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো আসবে, তাই না? এখন একটা পানি কি কারণে ময়লা হয়? একটা পানি কি কারণে একটা পানি পরিষ্কার কিংবা ময়লা পানির ঘনত্ব, কোনো একটা পানিতে ময়লার পরিমাণ যত বেশি হবে সেই পানির ঘনত্ব তত, সেই পানির কার্যকরী তত বেশি। এখন আমাদের বুঝতে হবে পানিটা কি কারণে ময়লা বা ধোয়া হয়। এই যে নদীর পানিটা যেটি চাষের কারণে এই চাষের কারণে ধোয়া হওয়ার একমাত্র কারণ হচ্ছে পানিতে যে সমস্ত সাবস্টেন্স পার্টিকেলগুলো রয়েছে সেই সাবস্টেন্স পার্টিকেলের কারণে পানি থেকে কি দেখা যায়, আপাতত থেকে ধোঁয়ানো থাকে, তাই না? আমাদের প্রথম কাজ কি বলবো, পানিটাকে প্রথমে পরিষ্কার করা। পরিষ্কার করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, এটার কারণে পানিটা ধোঁয়া, এই ময়লাগুলোকে রিমুভ করতে হবে না? ময়লাগুলোকে যদি রিমুভ করতে চাই তাহলে ময়লাগুলোর টাইপ কি, ধরন কি, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের চাষের যে সাবস্টেন্স পার্টিকেলগুলো রয়েছে
usefully alarm. Alarm is a single word. আপনারা দেখে ওয়াটার ডিটেকশন এর তিন অপশন দেখেন তাই না এই তিন হচ্ছে কি একটা ডাবল ওয়ার্ড ওয়াটার সাবজেক্ট ওয়াটার সাবজেক্ট ওয়াটার ভার্ব ওয়াটার আর অ্যালার্ম সাবজেক্ট ওয়াটার সিঙ্গেল ওয়ার্ড আলাদা সাবজেক্ট সিঙ্গেল ভার্ব ওয়াটার অ্যালার্ম সাবজেক্ট আমরা পারি ইউজ করব তখন সেটা এই যে অ্যালার্ম হচ্ছে একটা টাইটার ক্যাটাগরি এই ক্যাটাগরি জন্য যেটা এডিটি কার্ড পার্সেন্টে অ্যাডজাস্ট করতে পারে এটা কিন্তু আসলে যেটা হয় সেটা হচ্ছে এজেল আরেক সাথে মিশে আরেকজনের কন্ট্যাক্ট তৈরি করে এর ওই কি এই পারিতে বিভাগ না এটা জানা আর না হাজারটা হচ্ছে এটা সম্বন্ধে হয় টু ব্লক আর এই সব বাকি সবাই হচ্ছে এটা বিভাগীয় বিভাগীয় ফলে এখানে প্রিন্ট করা কি আর প্রিন্ট করা মানে কি একবার সবকিছু আছে আগে দিকে আমাদের প্রিন্টার এই করে একটা করে সবকিছু লিখে দিয়ে আছে ঠিক আছে আর এর মধ্যে যেটা লিখো সেটা হচ্ছে প্রিন্টিং স্টক এটা আগে থেকে পড়াশোনা সবথেকে টাকা থেকে যে লিখে যে ওগুলোকে বাইরে নিয়ে দিই অর্থাৎ এটা টেস্ট দিতে টেস্ট দিলে কি হয় রাস্তাটা আস্তে বড় হবে এই ফোরকেস প্রাইস যখন আস্তে বড় হয় তখন সেটা আস্তে করে তার নিচ ফোনের সামনে সেটেল ডাউন হয়ে যায় নিচে সেটেল ডাউন হয়ে যায় এগুলো আমরা পরিষ্কার পানিটা করব সেই পরিষ্কার পানিটাকে পরবর্তীতে কি করি ফিল্টার করি বাতাস যদি কেউ আটকার অবস্থায় থাকে ওই ফিল্টারের ট্যাপিং এরিয়া যদি এর পরে ফাঁসা অবস্থায় থাকে তাকে ট্যাপ করে আমরা পানিটা কি করি ফিল্টারেশন করলে সেই পানিটা এই যে একটা এক্সাম্পল দিয়ে বলি আমাদের ইনিশিয়াল টার্গেট যদি 100 এনডিইউ হয় ফিল্টারেশনের পরে সেই পানির টার্গেট হয় 0.2 এনডিইউ তাহলে কত পার্সেন্ট টার্গেট রিমুভ করতে 99.8%. 99.8% তো 0.1 99.9% পানিটা কি পরিষ্কার অর্থাৎ আমরা বলতে পারি কতবার কিভাবে পরিষ্কার হবে তাই না তো কিভাবে পরিষ্কার হবে পানিটা এখন পর্যন্ত
জীবন রয়েছে তার জীবন মানুষকে দেখা যায় না। দেখা যায় এরকম মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ লাগবে। এই জন্য আমরা এই পরবর্তীতে পানিতে কি করি ডিসইনফেকশন করি। ডিসইনফেকশন করতে হলে আমাদের একটা ডিসইনফেকশন এজেন্ট দরকার। তো বর্তমানে বিভিন্ন ধরনের ডিসইনফেকশন এজেন্ট ইউজ হয়। এর মধ্যে ওজন মাইক্রো ওজনকে ইউজ করে পানিটাকে জীবাণুমুক্ত করে দেবে। তারপর হচ্ছে কি ইউভি রেডিয়েশন গুলো পানিটাকে জীবাণুমুক্ত করে। যেহেতু আমরা নিয়ন্ত্রণ দিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থাকে উৎপাদন করতে এই যদি পুরোপুরি উন্নত টেকনোলজি ইউজ করি তাহলে অনেক কস্টিংটা ফ্রি হয়ে যায়, বেড়ে যায়। আমরা একটা সহজ লক্ষ্য একটা ডিসইনফেকশন এজেন্ট ইউজ করি, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন আমার তিনটা ফর্ম থাকতে পারে, গ্যাসিয়াস, লিকুইড, সলিড। গ্যাসিয়াস ফর্ম থাকলে তাতে আমার ক্লোরিন গ্যাস, লিকুইড ফর্মে যখন ক্লোরিন থাকে কমার্শিয়ালি অ্যাভেলেবল সেটা হলো সোডিয়াম হাইপোক্লোরাইড। আর সলিড ফর্মে যে ক্লোরিনটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে বেকিং পাউডার। এটা হচ্ছে পার্থক্যের পার্থক্য হয়েছে সলিড ফর্ম যেটা রয়েছে বেকিং পাউডার সেখানে থাকে 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ক্লোরিন, অ্যাভেলেবল ক্লোরিন। লিকুইড ফর্মে যেটা থাকে আমরা কমার্শিয়াল ব্লিচ যেটা বলে বা হাউসহোল্ড ব্লিচ, এটা হচ্ছে 7 থেকে 10% ক্লোরিন অ্যাডিশন থাকে। আর লিকুইড ক্লোরিন মানে শতভাগ ক্লোরিন। আমরা লিকুইড ক্লোরিনকে আগে সিলিন্ডারে আরেকটার সাথে লিকুইডিফাই করে পরবর্তীতে সেটার সাথে পানি মিক্স করে ক্লোরিনের একটা সলিউশন তৈরি করি। ক্লোরিন প্লাস H2O কি তৈরি হয়? হাইপোক্লোরাইড অ্যাসিড। এটাই মূলত আমাদের ডিসইনফেকশন এজেন্ট হিসেবে কাজ করে। এটা হাইপোক্লোরাইড অ্যাসিড। এটা পার্সন এটা pH এর সাথে ডিপেন্ড করে আবার pH হতে পারে হাইপোক্লোরাইড আয়ন তৈরি করতে পারে। যেটা হবে দুটোটা হচ্ছে কি আমাদের জীবাণুর সাথে দিয়ে করে আমাদেরকে কি করে ডিসেবল বা কিল করে 100% কিল করে। এটা হচ্ছে কি হাইপোক্লোরাইড অ্যাসিডটা খুব ভালো কাজ করে এফেক্টিভ ডিসইনফেকশন। কেন? আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া যেটা বলছি এটা আউটার সেলটা হচ্ছে লিপিড সেল। এই লিপিড সেলটা যেটা নিউট্রিয়েন্ট জাস্ট নিউট্রাল এটা এখন সঙ্গে ডাইরেক্ট করে মেটাবলিজম ফার্দার রিপ্রোডাকশন গ্রোথ সব কিছু ধ্বংস করে। এই হচ্ছে মোটামুটি আমার সামারি। এখন আমি স্টেপ বাই স্টেপ ডেমনস্ট্রেশন থেকে যাব। এখান থেকে কি কিছু বোঝা গেছে? আমরা আসি তাহলে আমরা ফার্স্ট অফ অল পানিটা নেই রিসিভিং ওয়েলে। কোথায় নিই? নদী থেকে পানিটা পাম্পের মাধ্যমে আমাদের একটা রিসিভিং ওয়েল একটা চেম্বার রয়েছে, সেই চেম্বারে নিই। সেই চেম্বারে পানির টার্বিডিটি, পিএইচ সিস্টেমে যাও। টার্বিডিটি, পিএইচ আর হচ্ছে তার এই দুইটা বিবেচনা করে আমরা একটা ডোজিং সেট করব। টার্বিডিটি যত বেশি হবে অ্যালার্ম ডোজিং এর পরিমাণটা তত বেশি হবে। টার্বিডিটি কম হলে অ্যালার্ম ডোজিং এর পরিমাণটা কি হবে? কম হবে। তো পানির টার্বিডিটি আমরা রাখি ফার্স্ট অফ অল সাপোজ 100 পাইলাম। 100 হলে তার ডোজিং কত হবে? কি পরিমাণ অ্যালার্ম দিতে হবে সেটা আমরা ক্যালকুলেট করি। একটা টেস্টের মাধ্যমে যেমন হয় জার টেস্ট। জার টেস্টটা কি করে জানেন? মানে 1 লিটারের জার থেকে মোটামুটি তোলা যাচ্ছে। 1 লিটারের জার থাকে, সেই জারের মধ্যে বিভিন্ন ডোজিং দিয়ে আমরা টেস্ট করে দেখব যে কোনটাতে স্যাচুরেশনটা ভালো হচ্ছে, কোনটাতে প্লাস ফরমেশনটা ভালো হচ্ছে। প্লাস কি এই যে সার্কুলার পানিগুলোকে এক জায়গায় এনে যেটা হয় এই কাজটা কি করে অ্যালার্ম। অর্থাৎ যে বিল্ডিং এ এই প্লাস ফরমেশনটা ভালো হয় সেটা আমরা নিয়ে যে কিছু জাতের থেকে বোঝা আছে। দেখেন ইনিশিয়াল টার্গেট ছিল এটা কত 110 এমপি। আমরা তিনটা করে সেটা টার্মিনাল একটাতে লাইন ইউজ করলাম আর একটাতে উইদাউট লাইন। লাইন যেটা ইউজ করছি সেটাতে প্রথমে আমরা 20 ppm ডোজিং দিয়ে দেখলাম, এরপরে 25 ppm দেখলাম, এরপরে 20 ppm দিলাম। কেমন? উইদাউট লাইন যেটা আছে সেটা তো 10 20 ppm 25 ppm 30 ppm আমরা অ্যালাউ করব। এই যে 20 25 30 এটা হচ্ছে উইথ লাইন, এটা হচ্ছে উইদাউট লাইন। দুইটার মধ্যে পার্থক্য আমরা দেখবো। কোথায় দেখবো? সেটেল ডাউন করে একটা ডিফিনিশন আমরা তাকে সেটেল করে দিব, তারপরে তার টার্গেট পাবো। দেখলাম যে 20 ppm যেটা দিচ্ছি তার ফাইনাল টার্গেট পাওয়া হচ্ছে কত 4.21। 25 ppm যেটা দিচ্ছি সেটা হচ্ছে 2.54 আর 30 ppm যেটা দিচ্ছি সেটা হচ্ছে 4.1। আর উইদাউট লাইন যেটা
20 ppm পাইছি 3.9 টা 25 ppm পাইছি 2.35 আর 30 ppm পাইছি কত 3.62 এখন এখান থেকে আমি ডোজিং কোনটাকে আমার ডোজিং হিসেবে নিব আর পিএস টা দেখেন 7.1 7.1 6.9 তাহলে দেখা যাচ্ছে কি লাইন যদি আমি ইউজ করি তাহলে আমার ফিনিশ যে প্রোডাক্টটা পাচ্ছি তার পিএসটা এটা টার্গেটে যেটা কস্ট সেটা আমরা ডোজিং হিসেবে নিব কিন্তু টার্গেটে কম হলেও 2.35 টার্গেটে ভালো পরিষ্কার হচ্ছে কিন্তু তার পিএসটা খুব কমেছে 6.49 তাই না কেন কারণ আমরা একটা লাইন ইউজ করি আমার কিন্তু আমাদের একটা গাইডলাইন আছে সেটা হচ্ছে আমি দিয়ে 6.5 থেকে 8.5 এর মধ্যে হতে হবে আপনি হচ্ছে গাইডলাইন অনুযায়ী তাহলে এটা আমাদের ডাউন হয়ে যাচ্ছে এটাকে আমরা চাইলেও হিসেবে নিতে পারি না আমাদের ডোজিং হিসেবে নিতে পারি না তাহলে উইথ লাইন যেটা আছে সেটাতে আমরা পাচ্ছি কত ফাইনাল টার্গেট করতে 2.5 আর পিএস খুব ভালো আছে তাই না এবং তিনটার মধ্যে টার্গেট করতে এটা তাহলে আমরা এটাকে ডোজিং হিসেবে নিব এটা ডোজিংটা কত ছিল 25 অর্থাৎ এই পানিটাকে ট্রিটমেন্ট করতে হলে আমার অ্যালার্ম ডোজিং হতে হবে কত 25 ppm আর লাইন ডোজিং হতে হবে কত 5 ppm বুঝা যাচ্ছে এই ডাটা টেস্টের মাধ্যমে আমরা ডোজিংটা সেট করব এতটুকু পর্যন্ত ক্লিয়ার জি দাদা আমরা রিসিভিং ওয়ালে পানি দেওয়ার পরে ফার্স্ট অফ অল আমরা কি করি এই পানি টার্বিডিটি দেখি ডাটা টেস্ট করে তার অ্যালার্ম ডোজিংটা আমরা সেট করি এরপর আমরা ডিসাইড করি এখানে লাইম লাগবে কি লাগবে লাইম হচ্ছে একটা জাস্ট সহযোগী কেমিক্যাল প্রধান কেমিক্যাল হচ্ছে আমাদের অ্যালার্ম এখন অ্যালার্ম ইউজ করলে আবার আরেকটা ধ্যান রাখা সেটা হচ্ছে পিএইচটা কমে যায় ঠিক আছে এটা আমি একটু পরে আসছি অ্যালার্ম দিলে কি হয় অ্যালার্ম দিলে যেটা হয় অ্যালার্ম পানি যদি বললাম অ্যালার্ম পানির সাথে মিক্সার করে একটা তৈরি করে সুইট ব্লক সেই ব্লকটা জেলাটিনাস সাবস্টেন্স তারপরে কি তৈরি করে সাবস্টেন্স পার্টিকেলগুলোকে এক জায়গায় নিয়ে একটা বড় ব্লক পরিণত করে বুঝা গেছে তাহলে অ্যালার্ম যদি পানিতে ইনডিউস হয় আবার অ্যালার্ম পানির পিএইচটাও ডাউন করে ফেলে অ্যালার্ম পানিতে মিক্স করে কি হয় পানির পিএইচটা ডাউন হয়ে যায় এই যে অ্যালার্ম যোগ করে সুইট ব্লক তৈরি করার মাধ্যমে সাবস্টেন্স পার্টিকেলগুলোকে বড় ব্লকে পরিণত করতেছি এই প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন এটাকে কি বলা হয় কোয়াগুলেশনের বাংলাটা কি জমাটকরণ তাই না অর্থাৎ সবাইকে এক জায়গায় জমা করে অ্যালার্ম ইন্ট্রোডিউস করার পরে যে প্রক্রিয়াটা শুরু হয় ইন্ট্রোডিউস হয় ওটাকে বলা হয় কোয়াগুলেশন এই কোয়াগুলেশনটা খুব ভালো হয় একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জের মধ্যে এই পিএইচ রেঞ্জটা কত 2.2 থেকে 7.2 কত বললাম 6.2 থেকে 6.2 থেকে 7.2 এখন দুইটা সময় গিয়ে এই পিএইচ রেঞ্জের অনেক নিচে চলে যায় পিএইচ তখন যখন বর্ষাকালে পানিতে কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে কার্বনের পাল্টামিটি বেড়ে যায় মানে অ্যালার্মের পরিমাণটা কি হয়ে যায় বেড়ে যায় আবার অ্যালার্ম দিলে পিএইচটাও কি হয়ে যায় ডাউন হয়ে যায় অতিরিক্ত অ্যালার্মের ফলে পানির পিএইচ ওই রেঞ্জের নিচে চলে আসে তখন আমাদের লাইন ইউজ করতে হয় এই জন্য পিএইচটাকে বাড়ানো যায় বুঝে গেছে তাহলে লাইনের একটা ব্যবহার আমরা দিলাম আরেকটা ব্যবহার কখন যখন বর্ষাকাল হয় তখন আমরা যদি বৃষ্টির পানি এমনিতে কি তাই না তখন পানির পিএইচটা রওয়ানের পিএইচটা খুব কম থাকে এই কম পিএইচ দিয়ে কোয়াগুলেশনটা ভালো হয় না তখন আমাদের পিএইচ বাড়ানোর জন্য লাইন তাহলে লাইনটা আমরা সবসময় ইউজ করি না এটা হচ্ছে জাস্ট অ্যালার্মকে সহযোগিতা করার জন্য ব্যবহার করি আমাদের প্রধান কেমিক্যাল হচ্ছে এতটুকু পর্যন্ত বোঝা গেছে তাহলে আমরা দুইটা কেমিক্যালের ব্যবহার জানলাম এখানে আমরা আরো একটা কেমিক্যাল ইউজ করি এটা হচ্ছে পলিমার আমরা একটা পলিমার ইউজ করি কোন পর্যায়ে কোয়াগুলেশন পর্যায়ে আমরা এখন কোয়াগুলেশন আছি কোয়াগুলেশনে যাইনি তাহলে কোয়াগুলেশন আমরা অ্যালার্মের ব্যবহার করলাম লাইনের ব্যবহার করলাম এবার আসি পলিমার পলিমার হিসেবে আমরা একটা অ্যানায়নিক টাইপের পলিমার ইউজ করি তার নাম হচ্ছে পলিঅ্যাক্রাইল অ্যামাইড নাম হচ্ছে কি পলিঅ্যাক্রাইল অ্যামাইড তো পলিমার তো আমরা চিনি তাই না পলিমারের অনেকগুলো কি থাকে চেইন থাকে পলিমারটা কি কেন ইউজ করি পলিমারটা আমরা দুই জায়গায় ইউজ করি যখন পানিতে টার্বিডিটির পরিমাণ কমে যায়
যখন পানিতে কার্বনের পরিমাণ কমে যায়। 2 যখন পানিতে কার্বনের পরিমাণ বেড়ে যায়। তাহলে কয়টা সিচুয়েশনে? দুইটা। এটা হচ্ছে পানিতে কার্বনের পরিমাণ কমে গেছে। কমে গেলে কি হয়? প্রথমে এটা দেখি। তাহলে পানিতে কার্বনের পরিমাণ কম হলে কি? পানিতে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণটা কম, তাই না? সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ যদি কম হয়, ব্লকের পরিমাণ কি হবে? বেড়ে যাবে নাকি কমে যাবে? কমে যাবে না? কমে গেলে কি হয়? এই রুমের মধ্যে ক্যাপাসিটি হচ্ছে 60 জনের, ঠিক আছে? রুমের মধ্যে মানুষ আছে 10 জন। মানে যে যার ইচ্ছা মতো যে কোনো জায়গায় দূরে দূরে বসতে পারবে না, রিল্যাক্সে। এখন এই যে আপনাদের মতো গাদাগাদি করে বসার কোনো দরকার আছে? দরকার নাই, তাই না? ঠিক ব্লকের ক্ষেত্রে সেম হয়। আমাদের মেইন টার্গেট হচ্ছে তাদেরকে সেটল করা, ভারী করে সেটল করা। যখন টার্গেটই কমে যায়, ব্লকের পরিমাণটা কম হয়, কম হলে তারা আর কাছাকাছি আসে না। কাছাকাছি না আসলে তারা বড় হয় না, বড় না হলে সেটল হয় না। আর আলটিমেট কি গোলটা, তাদেরকে সেটল করা, পানিটা পরিষ্কার করা, সেটা কি হয় না? এচিভ হবে। তখন আমরা করি কি? পলিমারটা দিই। পলিমারে গিয়ে করে কি? তাদের যে চেইনটা আছে, ওই চেইনের মাধ্যমে ওদেরকে ধরে বেঁধে এক জায়গায় নিয়ে আসে। বুঝা গেছে বিষয়টা? পলিমারের কাজ হচ্ছে, আমি যদি কেমিস্ট্রি নাও বুঝি, সহজ বাংলায় হচ্ছে এটা। অর্থাৎ তাদেরকে জাস্ট এক জায়গায় অ্যাগ্রিগেট করা। কিভাবে করে? পলিমার ইটসেলফ একটা জেনারেটিং সাবস্টেন্স, পলিমারের চেইন আছে, এগুলোর মাধ্যমে তারা যখন কাজে বুঝতে বেড়ে যায় তখন কি হয়? হয়তো রিক্ত বেড়ে গেলে কি হবো? রুমের একটা বসে করতে একজন, আমি রুমে গেলাম খুব করবো, তখন একজন আরেকজনের সঙ্গে রুমের বাইরে চলে যাবে, তখন কি হবে? একটু রিল্যাক্স করবে, দূরে দূরে থাকতে হবে, এই কাজটা বেড়ে যাবে। প্রথমে একটা করে থাকে না, কম থাকলে এখন বিকাশ করে দেবে। আমরা পরিমাণটা ইউজ করি। সে কি করে? তাহলে আমরা তিনটা কেমিক্যালের ইউজটা দেখলাম। আন্ডারস্ট্যান্ড? বুঝা গেছে? আরেকটা কেমিক্যাল আমরা ইউজ করি, সেটাকে বলা হয় ক্লোরিন। ক্লোরিনটা আমরা দুইটা স্টেপে ব্যবহার করি। একটা বলা হয় প্রি ক্লোরিনেশন, আর একটা বলা হয় পোস্ট ক্লোরিনেশন। প্রিক্লোরিন শুরুর সময় যে ক্লোরিনেশনটা আমরা করি, এটাকে বলা হয় প্রি ক্লোরিনেশন। ফিল্ট্রেশনের পরে যে ক্লোরিনেশন আমরা করি, এটাকে বলা হয় পোস্ট ক্লোরিনেশন। প্রি ক্লোরিনেশন আমরা কেন করি? আমরা জানি এটা নদীর পানি। নদীর পানি তো বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস থেকে, আর নদীর পানি ফ্লো যখন কমে যায়, নিউট্রিয়েন্টসের কনসেন্ট্রেশনটা কি হয়ে যায়? বেড়ে যায়। নিউট্রিয়েন্টসের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে সেখানে অ্যালগি গ্রো করে। অ্যালগি তো চিনি আমরা, তাই না? এই কারণে যদি কোনোভাবে আমাদের ফিল্টারের মধ্যে চলে আসে, ফিল্টার মানে কি? আমাদের ফিল্টার মানে কি? বালির মাঝখানে যে ফিল্টারের রয়েছে, সেই ফাঁকের মাধ্যমে পানিটা ফিল্টারের ভিতরে যায়। আর ওই যদি কোনোভাবে ফিল্টারে প্রবেশ করে, মানে বালির মধ্যবর্তী যে ফাঁকা স্থান, এটা কিন্তু সিস্টেমে পাওয়া যাবে। আমাদের ফিল্টারের কাজে হচ্ছে তো বাড়ি ফিল্টার, যে ফিল্টার ফিল্টারটাকে ব্লক করে দিতে, মানে কনসেন্ট্রেশন হবে, এই জিনিসটা প্রতিরোধ করা হয়। আমরা যেমন জিনিস তাই না, জিনিসটা আমাদের ক্লোরিন আছে, আর ক্লোরিন একটা বিকার হয়ে যাবে, একটা ক্লোরিন যেখানে করবে তাকে নিরন্তর পদার্থ
আমরা কোথায় চিন্তা করেন আপনি এখান থেকে দৌড়ে গেলেন হঠাৎ করে একটা পাহাড় পড়ে গেল সামনে আপনি কি সেই স্পিডে উঠতে পারবেন পারবেন না ভেলোসিটি কমে যাবে আনএক্সপেক্টেড পেন ও কাকে নিয়ে আসতেছে তোমাকে নিয়ে আপনি দেখবেন যে আপনার সামনে দুইটা জায়গা আছে সামনে একটা পাহাড় ওইটা হলো জন্য রাস্তাঘাট করে গিয়ে ব্যাগ ব্যাগ সবগুলো নিচে ফেলে দিতে লাগে তাই না আগে ব্যাগ পরে ব্যাগ আগে দিকে আগে ঠিক সেই কথাই বলে ওই কথাই করে আপনার ব্যাগে নাকি উঠতে যায় তখন তার যে ভারী প্রচুর এসে আর উঠতে পারে ঠিক কি হয় বুঝে সেটেল হয়ে যায় উপরে গিয়ে উঠতে পারে শুধুমাত্র পরিষ্কার পানি এই টেকনোলজিটা আমরা ইউজ করি প্ল্যান্টের মানে নাম থেকে আমরা যেটা প্ল্যান্টের কাজ হচ্ছে ক্ল্যারিটি পানিটাকে ক্ল্যারিফাই করা কাজটা কি ওকে তাহলে এই ফলগুলো নিচে আস্তে আস্তে কি হয় স্প্রেডের ডাউন হয়ে জমা হয় তখন সেগুলোকে আমরা ফল বলবো না অনেকগুলো ফল এখানে একসাথে জমা হয় নিচে তখন আমরা সেটাকে বলি স্লাজ সেডিমেন্ট বলা যায় কিন্তু আমরা টেকনিক্যাল টার্ম হচ্ছে এটা স্লাজ বোঝা গেছে এই স্লাজ গুলো যখন আমরা একটা যখন নির্দিষ্ট সার্টেন পিরিয়ড হবে আমরা এখানে স্ক্র্যাবার আছে স্ক্র্যাবারের মাধ্যমে তাদেরকে ঠেলে বাইরে ফেলে এই স্লাজ করে আর উপরে পরিষ্কার পানিটা কোথায় চলে যাচ্ছে ফিল্টারে কেন যাচ্ছে কারণ এর পরেও সবাই তো আর ভালো না আমাদের এখানে আমরা বলছি যে সবাই সুশৃঙ্খল ভাবে চলাচল করবে দেখবে যে একটা দুইটা এদিক ওদিক যাবেই যাই না ধরে নিয়ে আসতে হবে ব্লকগুলো ঠিক এরকম একটা দুইটা বাইন্ডিং দিকে ছুটে যাবে ওগুলোকে ফার্দার ট্র্যাপ করার জন্য আমরা পরবর্তীতে কি করি স্যান্ড ফিল্টার আমাদের ফিল্টার গুলো হচ্ছে ফিল্টার স্যান্ড ফিল্টার দুই ধরনের একটাকে বলা হয় র্যাপিড গ্র্যাভিটি স্যান্ড ফিল্টার আর একটাকে বলা হয় স্লো স্যান্ড ফিল্টার স্লো গ্র্যাভিটি স্যান্ড ফিল্টার গ্র্যাভিটি শব্দটা কেন ইউজ করছি এখানে আমি ওকে ফোর্স করতেছি না গ্র্যাভিটেশন হচ্ছে এমনি পাস হয়ে চলে যাচ্ছে পানির মধ্যে এর স্ট্রাকচারটা কিরকম নিচে একটা গ্রাভেল থাকে একটা লেয়ার আর 2-3 মিটারের একটা স্যান্ডেল লেয়ার থাকে এই স্যান্ডের মধ্যে দিয়ে জাস্ট পানিটা পাস করে এখন স্লো স্যান্ড আর র্যাপিড স্যান্ডের মধ্যে পার্থক্যটা কোথায় স্যান্ডের যে সাইজটা সেই সাইজের মধ্যে স্লো স্যান্ড ফিল্টারের স্যান্ডের সাইজ হচ্ছে 0.3 থেকে 0.5 মিলিমিটার ঠিক আছে এক্স্যাক্টলি বলতে এটা রাখতে বলতেছি আর র্যাপিড স্যান্ডের ক্ষেত্রে হচ্ছে কি 0.8 থেকে 1.2 মিলিমিটার আমাদের এখানে যে স্যান্ডটা ব্যবহার করেছে তার সাইজ হচ্ছে 0.8 থেকে 1.2 মিলিমিটার বুঝতে পারছেন তাহলে এর মধ্যে দিয়ে পানিটা খুব সহজে কি হয়ে যায় পাস হয়ে যায় যে সাসপেন্ডেড পার বা রিমেইনিং ফস রেসিডুয়াল ফস গুলো থেকে যাবে
সেগুলো এই ফিল্টারের মধ্যে কি হয়ে যাবে, ফার্দার ট্র্যাপ হয়ে যাবে। এরপরে যে পানিটা আমরা পাবো সেই পানিটার টার্গেট হচ্ছে কত, 0.1 অথবা 0.2 NTU। আন্ডারস্ট্যান্ড? বুঝা গেছে বিষয়টা? তাহলে ফিল্ট্রেশনের পরে যে পানিটা আমরা পেলাম এটা হচ্ছে কি শতভাগ পরিষ্কার। ওই যে আমরা বললাম দুইটা টার্গেট নিয়ে কাজ করি, আমাদের একটা টার্গেট কি হলো, বুঝা গেছে? পরবর্তী টার্গেট কি আমাদের, পানিটাকে ডিসইনফেকশন করা। ডিসইনফেকশনের জন্য আমরা ডিসইনফেকশন এজেন্ট ইউজ করি। আমরা কি করি, এটা আলোচনা করি। হ্যাঁ, ক্লোরিন গ্যাসকে পানির সাথে মিশিয়ে ক্লোরিন একটা সলিউশন তৈরি করি। এখন সলিউশন এটা যেটা হাইপোক্লোরাইড কিংবা হাইপোক্লোরাইড আয়ন যেটা, সেটা পানিতে যে যদি কোনো অবশ্যই থাকে, যদি না প্যাথোজেনাস মাইক্রো অর্গানিজম যদি থাকে বা থাকে তার সাথে বিক্রিয়া করে। এখন এটার একটা গাইডলাইন আছে, ক্লোরিন যদি ডিসইনফেকশন এজেন্ট হিসেবে কাজ করতে হয় তাহলে তাকে অবশ্যই 30 মিনিটস তার সংস্পর্শে থাকতে হবে। এটা বলা হয় কন্টাক্ট টাইম, খুবই ক্রুশাল। উইদাউট দিস কন্টাক্ট টাইম ক্লোরিন ডিসইনফেকশন এজেন্ট হিসেবে কমপ্লিটলি কাজ করতে পারে। বুঝা গেছে? আমরা এটা এখানে মেনটেন করি, 30 মিনিটস কন্টাক্ট টাইম মেনটেন করি। মেনটেন করার পরে ক্লোরিনের আরেকটা সুবিধা হচ্ছে কি ডিসইনফেকশন এজেন্ট হিসেবে এর আগে আমি দুইটা মেথডের কথা বললাম, একটা হচ্ছে ইউভি রেডিয়েশন, একটা হচ্ছে ওজোনোলাইসিস। দুইটাতে কিন্তু তারা তাদের রেসিডিউ রাখে। ডিসইনফেকশন করার পরে তাদের আর কোনো রেসিডিউ থাকে না। রেসিডিউ মানে বুঝেন, অবশিষ্ট, অর্থাৎ আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। যা দিলেন তা আসলে ইনস্ট্যান্ট সাবজেক্ট হয়ে চলে যায়। ক্লোরিনের সুবিধা হচ্ছে ক্লোরিন পানিতে তার ডিমান্ড কত সেটা ফুলফিল করার পরেও কিছু বাড়তি ক্লোরিন আমরা রেখে দিতে পারি, সেটাকে বলা হয় রেসিডুয়াল ক্লোরিন। এটা বুঝতে হবে, আমাদের বুঝতে হবে ক্লোরিন ডিমান্ডটা। আমরা একটা বললাম ক্লোরিনের ডিমান্ড অনুযায়ী ক্লোরিন দিব। ক্লোরিনের ডিমান্ড কি? ক্লোরিনের ডিমান্ড হচ্ছে আমরা যখন পানিতে ক্লোরিন মিক্স করব সেই ক্লোরিন কার কার সাথে মিক্স হয়ে রিঅ্যাকশন করে কনজিউম হয়ে যায়, সেটা হচ্ছে তার ডিমান্ড। সাপোজ আমরা পানিতে 1 ppm ক্লোরিন অ্যাড করলাম 1 লিটার পানিতে, 30 মিনিট পর 30 মিনিট কন্টাক্ট টাইম, কন্টাক্ট টাইমের পরে আমরা ক্লোরিন মেপে দেখলাম যে কত, 0। এটা দিয়ে আমরা কি বুঝছি, ওই পানিতে 1 ppm ডিমান্ড ছিল, তাই না? এরপর আবার 1.2 ppm দিলাম, এরপরও 30 মিনিট পরে দেখলাম যে তার রেসিডুয়াল হচ্ছে 0। এটা দিয়ে আমরা কি বুঝলাম, তাহলে তার কনজাম্পশন, তার ডিমান্ড এক ছিল না, 1.2 ছিল, তাই না? এরপর আবার 1.5 দিলাম, এরপরও দেখতেছি 0, তার মানে তার ডিমান্ড কত, 1.5। এরপর আমি 1.8 দিলাম, তখন আমি রেসিডুয়াল পাচ্ছি 0.1, তার মানে তার ডিমান্ড কত ছিল, 1.7। ডিমান্ডটা আমরা পেয়ে গেলাম। এটা যে টেস্টের মাধ্যমে করে এটা বলা হয় ফরক টেস্ট। ফরক টেস্ট ফর ক্লোরিন ডিমান্ড, HORROCK। তাহলে এটার মাধ্যমে আমরা তার ক্লোরিন ডিমান্ডটা বের করব ডিমান্ড অনুযায়ী। একটা WHO একটা গাইডলাইন আছে, তুমি যদি এরকম সারফেস ওয়াটার দিয়ে ট্রিটমেন্ট করো চলে আসছে। আচ্ছা আমরা শেষের দিকে প্রায় 2 মিনিট হ্যাঁ, WHO গাইডলাইন হচ্ছে তুমি যদি কোনো একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করো সেটা যদি সাপ্লাই লাইনে দাও তাহলে আপ টু কাস্টমার এন্ড পর্যন্ত তোমার 0.2 ppm ক্লোরিন মাস্ট থাকতে হবে, রেসিডুয়াল ক্লোরিন। তাহলে আমার একটা কাস্টমার হয়েছে কোথায়, হালি শহরে, আমি এখান থেকে যখন দিব ওখান পর্যন্ত ক্লোরিন আসলে বেশি থাকে না, এজিটেশন হলে কিংবা সানলাইট রেডিয়েশন হলে বা রেগুলার টেম্পারেচার একটু বেশি হলে এই ক্লোরিনটা কি হয়ে যায়, চলে যায়। এই জন্য আমরা এখানে 0.8 থেকে 1 ppm রেসিডুয়াল ক্লোরিন রেখে দিই, অর্থাৎ বাড়তি ক্লোরিন এখানে আমরা রেখে দিই যাতে করে আপনাদের কাস্টমার এক পর্যন্ত আমাদের মিনিমাম 0.2 থাকে। এরপর আমরা মেট্রয়েড ক্লোরিন এসে দিই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসেস। এই প্রসেসের মাঝখানে ওই যে বললাম বিভিন্ন ওয়াটার কোয়ালিটি প্যারামিটার দেখতে হয়, এই কাজগুলো আমরা ল্যাবরেটরিতে করে থাকি। ফিনিশ যে ওয়াটারটা পাবো তারও কিছু আমরা প্যারামিটার আমরা করে থাকি।
এই হচ্ছে মোটামুটি কার্যক্রম। কাজগুলো প্রশ্ন থাকলে করতে পারে। আমাদের আসলে আমদানিতে একটু কথা আমরা বিশেষ করে ড্রাই সিজন যখন আসে, স্পেশালি নভেম্বর থেকে জুন পর্যন্ত এটা ড্রাই সিজন থাকে, শীতকাল আর কি। এই সময়টা দিয়ে হয় কি আলদা নদীতে একদমই পানি থাকে না, ঠিক আছে। আলদা নদীতে যখন পানি থাকে না তখন সমুদ্রের পানি খুব সহজেই পদ্মকুলি হয়ে আলদা নদীতে প্রবেশ করে। এটাকে আমরা বলি সালাইনিটি ইনফেকশন। এটা বিশেষ করে শীতকালে হয়। এটা কখন কি বের হয় জানেন? কারণ আবার পদ্মকুলি নদীর পানিটা নিয়ন্ত্রণ করে কাপ্তাই লেক থেকে পানি ছাড়ানোর পর। কাপ্তাই লেক থেকে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, 5টা টারবাইন আছে, 5টা টারবাইন এসে চলবে, প্রচুর ডিসচার্জ করবে একটা ডিসচার্জ। কিন্তু এখানে শীতকালে ওদেরও কি হয়, লেকের পানির লেভেলটা কমে যায়, যার ফলে ওরাও ওই কতগুলো টারবাইন চালাতে পারে না। একটা ওই সময় একটাও চালাই না, যার ফলে কর্ণফুলিতে কোনো ডিসচার্জ হয় না। কর্ণফুলি তো আমরা জানি পাহাড় থেকে আসে, তাই না? ওখানে যদি ডিসচার্জ হতো, ও একটা পানির ধাক্কা সৃষ্টি ক্রিয়েট করতে পারতো। এই ধাক্কার ফলে জোয়ারের সময় সমুদ্রের পানি আর এদিকে আসতে পারে না। কিন্তু যখন কাপ্তাই লেকের পানিটা কমে যাবে শীতকালে, ড্রাই সিজনে, তখন ওই ধাক্কা যখন থাকবে না, কোনো প্রতিরোধী নেই, তখন খুব সহজেই সমুদ্রের পানি এখানে চলে আসে। আর সমুদ্রের পানি চলে আসলে আমরা কি করি? আমরা কিছুই করি না, আমরা প্ল্যান্ট বন্ধ করে দিয়ে বসে থাকি। তাহলে আমাদের এটা কনভেনশনাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তাহলে আমি কোনো টেকনিক আমাদের নেই। অর্থাৎ ওই পানিটা আমরা নিই না। ওই পানিটা যখন নেমে স্বাভাবিক অবস্থা আসে তখন আমরা প্ল্যান্ট নিই, ওই পানিটা নিই। এবার ইভেন কি আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রায় 16 ঘন্টা পর্যন্ত বন্ধ রাখতে হয়। এর লং এটা হচ্ছে আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ। আর এটার কোনো প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল। তো আপনারা কি এরকম কোনো ব্যবস্থা করছেন, মানে হেভি মেটালের অ্যামাউন্টটা কিরকম আছে বা সেটার কোনো রিমুভাল টেকনিক আপনারা ফলো করছেন কিনা এরকম? হেভি মেটালের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট করতে খুবই গুরুত্বপূর্ণ। হেভি মেটাল ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমাদের আগে আলদা নদীর আমরা কিন্তু আপিস কিনে যাই, এখান থেকে যদি আপিস কিনে যায় ওইগুলো যদি ইন্ডাস্ট্রিয়াল এখনো পদ্ধতি আছে। আর কিন্তু এইগুলো আমরা বছরে একবার টেস্ট করে দেখি আমাদের ক্রিকেট ওয়াটার এবং র ওয়াটারের মধ্যে, এবং সেগুলো সবসময় ভিডিও ডিরেকশন দিকে থাকবে। খুবই মানে ভিডিও ডিরেকশন একদম কম। এই টাইমিং লেভেল যেটা থাকবে, যদি সেকশন থাকে সেটা অ্যালার্ম কনভেনশনের মধ্যে সেটা সেট করে দিবে। অর্থাৎ ফিনিশটা একদমই থাকবে। র তো ভিডিও ডিরেকশন দিবে। যদি কোনো ক্ষেত্রে অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কোনো সেট আপ আছে বা বাংলাদেশে এরকম কোনো সেট আপ আছে যে হেভি মেটাল লিমিট করার? মেটালটা আসলে যেটুকু অ্যালার্ম কনভেনশনে ডেসিকেট করে। most of the metal around আর আমাদের তো এখন আমরা কোর্সের মধ্যে একটু ভালো রাখতে পারি। আমরা দেখলাম কি এই এখান থেকে আপনি যবে যাব আপনার ছিল সেটা ক্রোমিয়াম লেড এগুলা যদি কোনোভাবে একটু হয়ে যায়, সেটা তো আমাদের জন্য আমি ঢাকা অফার করে ওরা কিন্তু অর্ধেক বলতে রেখে রাখে যদি বেড়ে যায় তাহলে সেটা